শুনছেন নীরব ভালোবাসার আগুন, পর্ব ২১। লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। খাওয়া শেষ হতে হতে তখন ঘড়িতে ১১টা ৩০ মিনিট। সারিনার বাড়ির জন্য টেনশন হচ্ছিল, তাই মেহেরানকে বলল, গম্ভীর সাহেব আমাকে বাসায় দিয়ে আসুন। মেহেরান শান্ত গলায় বলল, আচ্ছা, তুমি ২০ মিনিট ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সারিনা চোখ কুচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, একটু আগেই তো ফ্রেশ হলেন, এখন আবার? দিনে দুপুরে স্বপ্নদোষ হয় নাকি? এই কথা বলে টেরা চোখে চাইলো মেহেরানের মুখ পানে। অন্যদিকে মেহেরানের কথাটা কানে যেতেই রেগে তেড়ে আসলো সারিনার দিকে। সারিনা বুঝলো কেস খারাপ, তাই এক দৌড়ে পাশের রুমে চলে গেল এবং দরজা ভেতর থেকে লক করে দিল। আর বাহির থেকে ২বার দরজায় থাপড়ালো মেহেরান। এরপর বাহির থেকে কর্কশ গলায় বলল, নেক্সট টাইম এসব কথা শুনলে থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দিব। এটা বলে গটগট করে চলে গেল। তারপর ভারী পায়ের শব্দ, দূরে সরে গেল। সারিনা বুক চেপে দাঁড়িয়ে রইল, মনে মনে বলল, উফ, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কিছুক্ষণ পর সব শান্ত। সারিনা দরজা খুলে ড্রয়িং রুমে এসে বসলো। হঠাৎ বাড়ির কথা মনে পড়তেই আবার টেনশন। তাড়াতাড়ি ফোন বের করে কল দিল রূপাকে। রূপা সঙ্গে সঙ্গে রিসিভ করলো। সারিনা ফিসফিস করে বলল, আমাদের বাসা থেকে কি তোকে কল দিছিল? রূপা বলল, হ্যাঁ, সামিয়ান ভাইয়া কল দিছিল। সারিনার গলা শুকিয়ে গেল। তুই কি বলছিস? রূপা পটপট করে বলল, আমি ভাইয়াকে বলেছি তুই আমার সাথে আছিস, তোর সাথে কথা বলতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম আমার আম্মুর সাথে ওই রুমে আছে, আর আমি একটা কাজ করতেছি, এখন যেতে পারবো না, পরে কল দিব। তারপর আর কিছু বলেনি সামিয়ান ভাইয়া। সারিনা লম্বা নিঃশ্বাস ফেললো, থ্যাংক গড। তারপর সন্দেহের চোখে বলল, কিন্তু তুই তো জানতিস না আমি বের হব, তাহলে এত কনফিডেন্টলি বললি কেমনে? রূপা একটু থমকালো, তারপর বলল, কারণ আমি জানি তুই মেহেরান ভাইয়ার সাথে অ্যাপার্টমেন্টে আছিস। সারিনা থমকে গেল, তুই কেমনে জানিস? রূপা বুঝে ফেললো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে, তাই আমতা আমতা করতে লাগলো। হাসি দিয়ে দ্রুত টপিক ঘুরিয়ে দিল, আরে বাদ দে, বড় ঘটনা ঘটছে। মিতালি আর এভান ভাইয়ার রিলেশনের কথা মিতালিদের বাসায় জেনে গেছে। সারিনা একদম এক্সাইটেড, কি বলিস, সিরিয়াসলি? তারপর দুজন অনেকক্ষণ মিতালির কথা বলল। ফোন কেটে গেল। ওদিকে রূপা ফোনের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেই দিনের কথা, যেদিন মেহেরানের সাথে রূপার সরাসরি কথা হয়েছিল। মেহেরান নরওয়েতে যাওয়ার আগের দিন সে নিজেই রূপার সাথে দেখা করেছিল। সেদিনই রূপা সব খুলে বলেছিল মেহেরানকে, সারিনা কতটা পাগল তার জন্য। তারপর থেকেই সারিনার সব আপডেট মিনিটে মিনিটে রূপার মাধ্যমে পৌঁছাতো মেহেরানের কাছে। সেদিন এভানের কাছ থেকে সারিনার কথা শুনে মেহেরান সঙ্গে সঙ্গে রূপাকে কল দিয়েছিল, কিন্তু ওই দিন রূপার ফোন বন্ধ ছিল। তাই 1 সেকেন্ডও দেরি না করে মেহেরান ইমার্জেন্সি ফ্লাইটে বাংলাদেশে চলে আসে। দেশে নামার পর রূপার কল, ভাইয়া কল দিয়েছিলেন? ফোনে চার্জ ছিল না। তারপর সব শুনে তবেই শান্ত হয়েছিল মেহেরান। চুপচাপ বসেছিল সারিনা, মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এভান আর মিতালি। ওদের কথা ভাবতে ভাবতেই একটা সিদ্ধান্ত নিল, সে গম্ভীর সাহেব রাজি থাকলে সবকিছুই সম্ভব। তাই আজ সব খুলে বলা উচিত। ওদিকে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে রুম থেকে বেরিয়ে এলো মেহেরান। হাত হাতে ঘড়ি পড়তে পড়তেই ছোট করে বলল, চলো। সারিনা থামালো, গলায় অদ্ভুত সিরিয়াস ভাব। গম্ভীর সাহেব, আপনার সাথে একটু কথা আছে। মেহেরান হেয়ালি গলায় বলল, হ্যাঁ বলো। মনে মনে ভাবলো, আল্লাহ জানে আবার কি সিরিয়াস কথা শুরু করবে এই মেয়ে। সারিনা এবার একদম স্থির স্বরে বলল, আমি মজা করছি না, কথাটা অনেক ইম্পর্টেন্ট, আপনি একটু বসুন, সব খুলে বলবো। কণ্ঠের সুর বদলে গেছে দেখে মেহেরান একবার তাকালো, আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো। সারিনা হাত টেনে তাকে সোফায় বসালো, ধীরে বলল, আপনি কি একটা বিষয় জানেন মিতালির ব্যাপারে? মেহেরান তাকিয়ে রইল, আর সারিনা এক নিঃশ্বাসে সব বলতে শুরু করলো। মিতালি আর এভান ভাইয়া একে অপরকে ভালোবাসে, খুব লয়াল দুজন, কিন্তু আপনাদের বাসা থেকে মিতালির জন্য অন্য ছেলে ঠিক করেছে, কালকে দেখতে আসবে। ও ভয়ে কিছু বলতে পারছে না। এখন সবকিছু আপনি আপনি যদি বলেন সবাই শুনবে, প্লিজ ওদের সম্পর্কটা মেনে নিন। কথা শেষ করে তাকালো সারিনা, কিন্তু মেহেরান নিশ্চুপ, একদম স্বাভাবিক, যেন আগে থেকেই সব জানে। কোনো রিয়াকশন নেই। সারিনা অবাক হয়ে বলল, কিছু বলেন না কেন? মেহেরানের কণ্ঠ ঠান্ডা, কড়া, গম্ভীর। এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, আমার অনেক কাজ আছে। কথা শেষ। দেয়াল টানা নীরবতা। আর কিছু বলল না সারিনা। এমনিতেই দেরি হয়ে গেছে, বাসায় ফিরতেই হবে। 2 কদম হাঁটতেই হঠাৎ কোলে তুলে নিল মেহেরান। শেখবাড়ি থেকে খানিকটা দূরে গাড়ি থামালো মেহেরান, সারিনার অনুরোধেই। বাসার সামনে গেলে ঝামেলা হবে, সিসিটিভি আছে, তাই দূরেই নামিয়ে দিল। গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করলো সারিনা। এরপর মেহেরানকে টাটা দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো।
অন্যদিকে মেহেরান তাকিয়ে আছে সারিনার যাওয়ার দিকে। সারিনা একটু জোরে হাঁটতেই পেছন থেকে ডাক দিয়ে মেহেরান বলল, আস্তে হাঁটো, পায়ে ব্যথা পাবে। সারিনা হাসতে হাসতে বলল, পা একদম ঠিক আছে, ব্যথা নাই, ওই সময় একটু অ্যাক্টিং করছিলাম, বলেই হাসতে লাগলো। মেহেরানকে তাকিয়ে থাকতে দেখে সারিনা বলল, অবাক হওয়ার কিছু নেই, এখন আপনিও বলেন অভিনয়ের জন্য নারী সেরা রে। এটা বলে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলো মেহেরানের দিকে এবং বাড়ির দিকে চলে গেলে আর মেহেরান যতক্ষণ দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ওরা ওখান থেকে চলে গেল। ওদিকে এভানের চোখে ঘুম নেই, অনেক ভেবে সিদ্ধান্ত নিল সব বলবে মেহেরানকে সামনাসামনি। তাই ইমার্জেন্সি ফ্লাইটে দেশে এসেছে এভান। একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে প্রায় 30 মিনিট ধরে এভান। এরপর হঠাৎ দূরে দেখা দিল একটা চেনা পরিচিত মুখ। দেখে ঠোঁটের কোণে হাসি ফুটলো। এটা আর কেউ না, মিতালি। দুজনের চোখেই একই টেনশন, একই ভয়, একই আশা। তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছে মেহেরানকে সব বলবে। অন্যদিকে মেহেরানকে এভান কল দিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আসতে বলল এবং রেস্টুরেন্টের লোকেশন পাঠালো। ওইদিকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ইমার্জেন্সি কথা আছে। মেহেরান একটু অবাক হলো, হঠাৎ বাংলাদেশে কেন এভান? তাই কোনো কিছু না ভেবে পাঠিয়ে দেওয়া লোকেশনে পৌঁছে গেল। রেস্টুরেন্টে একা টেবিলে বসে আছে মিতালি আর এভান। মিতালির মনে কেমন একটা ভয়, আতঙ্ক, উত্তেজনা ভর করেছে। এভানেরও একই অবস্থা, কিন্তু একদমই বাহির থেকে স্বাভাবিক। মিতালিকে কিছুই বুঝতে দিচ্ছে না, উল্টা মিতালিকে সান্ত্বনা দিচ্ছে, কিচ্ছু হবে না। কিন্তু ভিতরে ভিতরে সেও কোথাও একটা ভয় কাজ করছে। প্রায় কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টে এসে পৌঁছালো মেহেরান। এক টেবিলে পাশাপাশি বসে আছে এভান আর মিতালি। এই এক মুহূর্তে সব হিসাব মিলে গেল। হুট করে এভানের বাংলাদেশে আসা এবং তার উপর সারিনার এতক্ষণকার কথাগুলা। আর এখন মিতালিকে এখানে দেখে সবকিছু একদম কনফার্ম। কোনো ভাবনা চিন্তা না করে সোজা হেঁটে গেল মেহেরান। চেয়ার টেনে এভানের একদম মুখোমুখি বসলো। মিতালি চুপচাপ পাশে এসে বসলো, মাথা নিচু করে। মেহেরানের সেই চিরচেনা গম্ভীর মুখ, চোয়াল শক্ত, চোখ ঠান্ডা। কাটকাট গলায় বলল, এত ইমার্জেন্সি আমাকে এখানে ডাকলি কেন? আর তুই বাংলাদেশে কেন? কথাগুলো যেন ছুরি। মিতালি ভয়ে প্রায় জমে গেছে, হাত কাঁপছে। এভান গভীর নিঃশ্বাস নিল, মনে মনে নিজেকে শক্ত করলো। ভয় পেলে চলবে না, আজ বলতেই হবে। সোজা মেহেরানের চোখে চোখ রেখে বলল, দেখ, অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি, তাই আজ বাধ্য হয়ে আসছি। একটু থামলো। আমি তোর বোন, মিতালিকে পছন্দ করি। না, পছন্দ না, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। কিন্তু আঙ্কেল আন্টি ওর জন্য আরেকটা ছেলে ঠিক করেছে, আজকে বা কালকে দেখতে আসবে। এখন তুই কিছু একটা কর, তুই ছাড়া এই সিচুয়েশন কেউ সামলাতে পারবে না। টেবিলে নীরবতা। মেহরান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মেহরান সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু কখনো কিছু বলতো না, কারণ ওরা যদি ভালো থাকে তাহলে এখানে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না। আর মেহরান এভানকে ভালো করেই জানে, চেনে ছেলেটা কেমন। এত বছরের ফ্রেন্ডশিপ তাদের, তাই আর কোনো কিছু বলেনি আগ বাড়িয়ে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে মিতালির দিকে তাকালো মেহরান। ও যা বলছে এগুলো কি সত্যি? মিতালির গলা শুকিয়ে গেছে, চোখে পানি টলমল করছে। আবার প্রশ্ন করলো মেহরান, এগুলো কি সত্যি? মিতালি আস্তে করে মাথা নাড়ল। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? কণ্ঠটা এবার একটু নরম করে বলল মেহরান। ভয় পাবি না, ক্লিয়ার করে বল। মিতালির অবস্থা দেখে মেহরান একটু শান্ত হলো। ধীরে হাত বাড়িয়ে মিতালির মাথায় হাত বুলিয়ে দিল। ভাইয়ের কাছে বল, এটা ভালোবাসা নাকি শুধু মোহ? এই প্রথমবারের মতো ভাইয়ের এরকম নরম গলা শুনল মিতালি। ছোট থেকে বড় হয়েছে, কখনো ভাইকে কাছে পায়নি, দেখেনি। সেই 6 বছর বয়সে নরওয়েতে চলে গেছে মেহেরান। মেহেরানের হাতের স্পর্শ পেয়ে কিছুটা সহজ হলো মেহেরানের সাথে। এই স্পর্শটা যেন নিরাপত্তা। মিতালি কেঁদে ফেলল। হ্যাঁ ভাইয়া, আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। কালকে আব্বুর ফ্রেন্ডের ছেলে দেখতে আসবে, তুমি কিছু একটা করো। মেহরান গভীর একটা নিঃশ্বাস ফেলল, চোখ দুটো আবার শক্ত হয়ে গেল, কিন্তু কণ্ঠ স্থির। ডোন্ট ওয়ারি, ওই দিকটা আমি দেখব। এই এক কথাতেই এভানের আর মিতালির বুক থেকে যেন পাহাড় নেমে গেল। আজকে সন্ধ্যায় মিতালিকে দেখতে আসার কথা। পুরো শিকদার বাড়ি আজ যেন ছোটখাটো উৎসবের মতো। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার গন্ধ। ড্রয়িং রুমে নতুন চাদর, সোফার কভার পাল্টানো, সবকিছু ঝকঝকে। রোজিনা শিকদার আর রোকেয়া বেগম ব্যস্ত, কেউ রান্না দেখছে, কেউ বাসা গোছাচ্ছে, কেউ মেহমানদের জন্য নাস্তা রেডি করছে। ঠিক তখনই গেট খুলে একটা গাড়ি ঢুকলো। সবাই প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু যখন দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকলো মেহেরান, পুরো বাড়ি একদম থমকে গেল। এই সময়ে হঠাৎ অবিশ্বাস্য, অবাক, আনন্দ সব মিশে গেল সবার মুখে।
মেহেরান কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ল। গম্ভীর চিরচেনা ঠান্ডা মুখ। রোজিনা ছুটে এলেন। মেহেরান! ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মেহেরান হালকা শক্ত গলায় বলল, বাসায় এত আয়োজন কিসের? কথাটা শুনে রোজিনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি হালকা নিজেকে কাল নিজে কালকে অনেকবার মাহবুব শিকদারকে বলতে চেয়েছিলেন মিতালির সাথে এভান ছেলেটার সম্পর্ক আছে, কিন্তু অনেক চেষ্টার পরও তিনি বলতে পারেননি। দ্বিধায় বললেন, আজকে তোর বাবার বন্ধুর ছেলে মিতালিকে দেখতে আসবে, তাই। হঠাৎ মেহেরানের কণ্ঠ বরফের মতো শক্ত। কেউ দেখতে আসবে না মিতালিকে। ঠিক তখনই রুম থেকে বের হলেন মাহবুব শিকদার। ছেলেকে দেখে অবাক, কিন্তু কথাটা শুনে আরো বেশি। কেন, কি হয়েছে? মেহেরানের ভেতরে রাগ যেন এতক্ষণ জমেছিল। কাট কাট গলায় বলল, আপনি যাকে তাকে কথা দিয়ে ফেলেছেন? নিজের মেয়েকে দেখতে আসার জন্য বা বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? একবারও মিতালি থেকে জানতে চেয়েছেন ওর কোনো পছন্দ আছে কিনা, কাউকে ভালোবাসে কিনা, নাকি নিজের সিদ্ধান্তে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েবেন? মাহবুব শিকদার কড়া গলায় বলল, তুমি কি বলতে চাচ্ছ সরাসরি বলো। মেহরান এবার সরাসরি বলল, তুমি যেই ছেলেকে মিতালির জন্য আনতে চাচ্ছ ওনাদের নিষেধ করো, বাড়িতে না আসতে বলো, কারণ এই বিয়ে হবে না। বিয়ে যেহেতু হবে না তাহলে দেখাও লাগবে না। আর একটা কথা, তোমরা যদি বিয়ে দিতেই চাও তাহলে সবকিছু প্রস্তুত করো, ছেলে হাজির আছে আমার কাছে। সবাই স্তব্ধ। কথাগুলো কারো মাথায় ঢুকছে না। মেহেরানের সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে মাহবুব শিকদারের। রোজিনা শিকদার সবকিছু বুঝে ফেললেন। মাহবুব শিকদার রেগে উঠলেন। মজা করছো? আমি কথা দিয়ে ফেলেছি। আমি ওনাদের বলেছি আসতে, ওনারা অলরেডি রওনা দিয়েছেন। এখন আমি তাদেরকে নিষেধ করব? আমার মান সম্মান যাবে কোথায়? মেহেরান এবার ধীরে দাঁড়ালো, চোখে ঠান্ডা আগুন। একটু কড়া গলায় বলল, আমি যেটা বলেছি ওটাই হবে। ওনাদেরকে যেমনি করে হোক তুমি নিষেধ করো না আসতে। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল মিতালি। ভাইকে আসতে দেখে তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। নিচে মাহবুব শিকদার রাগে ফুঁসছেন। রোজিনা তাড়াতাড়ি হাত ধরে টেনে রুমে নিয়ে গেলেন। সব খুলে বললেন মিতালি আর এভানের সম্পর্ক কতদিনের, কত সিরিয়াস। প্রথমে মাহবুব শিকদার অনেক বেশি রাগান্বিত ছিলেন। এরপর রোজিনা শিকদার অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। তারপর দীর্ঘ নীরবতা। শেষে রোজিনা নরম গলায় বললেন, আমি অনেক ভেবে দেখেছি, ছেলেটা খারাপ না, ভদ্র, নম্র, ক্যারিয়ারও ভালো। ধীরে ধীরে মাহবুব শিকদারের রাগ কমলো। ফোন বের করলেন, কল দিলেন মমিন আহমেদকে। কিরে তোরা কই, তাড়াতাড়ি আস। ওপাশ থেকে হাসির গলা, আরে মাহবুব, আসতে তো কয়েক ঘন্টা লাগবে। মাহবুব শিকদার বলল, আচ্ছা সাবধানে আসিস। পাশে দাঁড়িয়ে রোজিনা হতভম্ব। তিনি ভেবেছিলেন ওনাদের আসতে মানা করবে, কিন্তু উল্টো নিজেই তাড়াতাড়ি আসতে বলছে। রাত ঠিক 9:30। শিকদার বাড়ির সামনে একটা কালো গাড়ি এসে থামলো। গেট খুলতেই ঢুকলেন মমিন আহমেদ। বয়স বেড়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু হাসিটা আগের মতোই। ড্রয়িং রুমে ঢুকতেই মাহবুব শিকদার প্রায় ছেলে মানুষের মতো উঠে দাঁড়ালেন। আরে মমিন, কতদিন পর! দুজন বন্ধু জড়িয়ে ধরলো একে অপরকে। কয়েক সেকেন্ডের জন্য যেন তারা আবার কলেজ জীবনে ফিরে গেল। হাসি, কুশল বিনিময়, পুরোনো দিনের গল্প। মনে আছে ওই স্যারটা, তোর জন্য কতবার ক্লাস থেকে বের হয়েছিলাম? ড্রয়িং রুমে একদম প্রাণ ফিরে এলো। মমিন আহমেদ আর মাহবুব শিকদার দুজনের বন্ধুত্বটা আজকের না, স্কুল লাইফ থেকে। একই বেঞ্চে বসা, একই টিফিন ভাগ করে খাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ফুটবল খেলা, স্যারের বকুনি একসাথে খাওয়া, পড়াশোনা, দুষ্টামি, মারামারি, সবকিছুতেই তারা ছিল একে অপরের সঙ্গী। স্কুলে থাকতে একদিন হঠাৎই প্রেমে পড়ে যায় মমিন। একটা শান্ত, লাজুক, বড় বড় চোখের মেয়ে। নামটা ছিল মার্জিয়া। মেয়েটার পরিবার গরিব ছিল, কিন্তু মনটা ছিল সোনা। প্রায় 3 বছর ধরে চুপি চুপি প্রেম চলছিল তাদের। মাহবুব ছিল একমাত্র সাক্ষী। চিঠি পৌঁছে দেওয়া থেকে শুরু করে দেখা করার অজুহাত বানানো, সবকিছুতেই পাশে ছিল সে। কিন্তু সমস্যা ছিল পরিবার। মমিনের পরিবার ছিল ধনী, প্রভাবশালী। তারা কোনোভাবেই গরিব ঘরের মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি ছিল না। অনেক ঝামেলা, অপমান, চাপ। শেষ পর্যন্ত কিশোর বয়সের জেদে একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে মমিন। সব ছেড়ে দেবে, পরিবার, বাড়ি, সম্পত্তি কিছুই দরকার নেই, শুধু মার্জিয়া। সেই জেদেই মার্জিয়ার হাত ধরে একদিন পাড়ি জমায় আমেরিকায়। একবারে নতুন জীবন। তারপর থেকে আর দেশে ফেরা হয়নি ওদের, ওখানেই স্থায়ী হয়ে যায়। বছর 5 পর একদিন হঠাৎ খবর পায় তার পুরো পরিবার একটা ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সব শেষ। তখন একবার এসেছিল বাংলাদেশে, কবর জিয়ারত করে পুরনো বাড়ি দেখে আবার ফিরে যায়। তারপর আর আসেনি। এখন স্ত্রী সন্তান নিয়ে ওখানেই সংসার। তবুও বন্ধুত্বটা কখনো বদলায়নি। প্রতিদিন কথা না হলেও নিয়মিত যোগাযোগ। মাহবুব যখনই ব্যবসার কাজে আমেরিকায় যায় অবশ্যই মমিনের বাসায় যায়। মার্জিয়াও মাহবুবকে অসম্ভব সম্মান করে, কারণ মমিনের সবচেয়ে খারাপ সময়ে সবার বিরুদ্ধে দাঁড়িয়ে যে মানুষটা পাশে ছিল সেটা হচ্ছে একমাত্র মাহবুব। মমিনের একটাই ছেলে, মাহিন আহমেদ।
চৌধুরী পদবি থাকলেও মমিন নিজেই নামটা ব্যবহার করে না, অহংকার পছন্দ করে না। সবাই শুধু মাহিন আহমেদ বলে চেনে। আমেরিকার নামকরা ডাক্তার, ভদ্র, শান্ত, দায়িত্বশীল। মমিন অনেক চেয়েছিল একটা মেয়ে সন্তান, কিন্তু আল্লাহ দেননি। পরে মাহিনের বয়স যখন 6, একটা ছোট্ট মেয়েকে দত্তক নেয় তারা। ফুটফুটে মিষ্টি, হাসি খুশি, নাম রাখে মাইশা আহমেদ। মেয়েটাকে দেখেই সবার মন গলে যায়। মাহবুব শিকদারেরও খুব পছন্দ হয়েছিল। একসময় ভেবেছিল যদি মাইশাকে নিজের একমাত্র ছেলের বউ করে আনা যায়। মনের মধ্যে চুপি চুপি একটা স্বপ্ন বুনেছিল, কিন্তু পরে রোজিনা শিকদারের মুখে শুনল সে নাকি ছেলের বউ হিসেবে অন্য কাউকে পছন্দ করে ফেলেছে, সারিনা। সেই থেকে মাহবুব আর বিষয়টা নিয়ে এগোয়নি, স্বপ্নটা চুপচাপ ভাঁজ করে রেখে দিয়েছিল বুকের ভেতর। কিছু সম্পর্ক জোর করে হয় না, ভাগ্য যেমন লেখে তেমনই হয়। রোজিনা শিকদার নাস্তা নিয়ে এলেন, চা দিলেন, আপ্যায়নে কোনো কমতি রাখলেন না। কিন্তু একটা জিনিস সবার চোখে লাগলো, মমিন একাই এসেছে, ছেলে নেই। মাহবুব শিকদার চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আরে মাহিন কই, সাথে আনলি না? মমিন হালকা হাসলো, আসার কথা ছিল, কিন্তু আজকে হঠাৎ একটা ইমার্জেন্সি অপারেশন পড়ে গেল। ডাক্তার মানুষ তো, বুঝতেই পারছিস, পেশেন্ট ছেড়ে আসতে পারলো না। বলল আব্বু পরে কোনো একদিন যাব। ও আচ্ছা আচ্ছা, কাজ আগে। মাহবুব মাথা নাড়লেন। কথা আবার গল্পে ঘুরে গেল, হাসির শব্দে ঘর ভরে উঠল। কিন্তু ভেতরে ভেতরে মাহবুব শিকদারের মাথায় অন্য হিসাব। আসলে তিনি শুধু বন্ধুকে বেড়াতে ডেকেছেন, মিতালিকে দেখতে নয়। কয়েক মাস আগে থেকেই তার সন্দেহ হচ্ছিল মিতালিকে নিয়ে। মেয়েটা কেমন চুপচাপ, ফোনে বেশি ব্যস্ত থাকে, কারোর সাথে লুকিয়ে কথা বলে, বাবার চোখ এড়ায়নি কিছুই। তাই ভেবেছিলেন বন্ধুর ছেলে ভালো ডাক্তার, ফ্যামিলি পরিচিত, এই সুযোগে যদি কথাটা পাকাপাকি করা যায়। বিয়ের প্ল্যানটা পুরোপুরি তার নিজের। আজকে মূলত দেখা না, একটা পরীক্ষা, মেয়ের রিয়াকশন বোঝার চেষ্টা। তিনি চা হাতে নিয়ে মমিনের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আরে তোকে তো আগে থেকেই আসতে বলেছিলাম সবাইকে নিয়ে, কষ্ট করে আজকে এলি, ভালো লাগলো রে। ভেবেছিলাম সবাই মিলে বসবো, গল্প করব, বাচ্চাদেরও একটু পরিচয় করিয়ে দিব। কথাটা বলার সময় কণ্ঠে ছিল স্বাভাবিক ভঙ্গি, কিন্তু চোখে ছিল হিসাব, একটু বাজিয়ে দেখা। দূরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে সব শুনছিল মিতালি, তার বুকের ভেতর ধকধক। আর উপরের রুমে দরজা বন্ধ করে নিশ্চুপ বসে আছে মেহেরান, মুখ শক্ত। এরপর বাড়ির সবার সাথে কথা বলে পরিচয় হয়ে সবার সাথে দেখা করে শেষে বিদায় নিয়ে চলে গেল মমিন। অন্যদিকে মাহবুব শিকদার যা বোঝার বুঝে গেছেন। বর্তমান শেখবাড়ির ড্রয়িং রুমটা যেন ছোটখাটো একটা মিটিং স্পটে পরিণত হয়েছে। বড় সোফাটায় গম্ভীর মুখে বসে আছে রায়হান মল্লিক, পাশেই নাফিসা মল্লিক। তাদের একমাত্র মেয়ে নুসরাত জাহান মল্লিক মোবাইল হাতে নিয়ে উদাস ভঙ্গিতে বসে আছে। আর একটু পাশে ফয়সালের বড় ভাই রেদওয়ান মল্লিক। অন্যদিকে সামিয়ান, সুফিয়ান শেখ, রোজিনা শেখ সবাই উপস্থিত। মূলত আজকের আলোচনা একটাই, বিয়ের ডেট ফিক্স করা। ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সুমাইয়া, নিজের বাড়ি, তবুও আজকে সে অতিথি। নাফিসা মল্লিক বারবার মিষ্টি হেসে কথা বলছেন সারিনার সাথে। বাংলা ভালো বলতে পারেন না, তবুও ভাঙা ভাঙা ভাষায় সবার সাথে মিশে যাওয়ার চেষ্টা করছেন। মাঝে মধ্যে আদর করে সারিনার গাল টেনে দিচ্ছেন, দেখেই বোঝা যায় মেয়েটাকে উনি ভীষণ পছন্দ করে ফেলেছেন। কিন্তু সারিনার ঠিক উল্টো অনুভূতি। এই পরিবারের কাউকেই তার একটুও ভালো লাগছে না। নুসরাতকে দেখে তার আরো বিরক্তি লাগছে। ওয়েস্টার্ন ড্রেস পরেছে, কোনো লাজ লজ্জা সংকোচ নেই, বড়দের সামনেও বসার ভদ্রতা নেই, কেমন একটা অহংকারী। সারিনা দুই একবার ইংরেজিতে কথা বলতে গিয়েছিল, কিন্তু নুসরাতের চোখে মুখের ভাব দেখে আগ্রহ পেল না, হোয়াট এভার টাইপ ভাব। অন্যদিকে রেদওয়ান লোকটা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে সারিনাকে, বারবার কথা বলতে আসে, অকারণে পাশে দাঁড়ায়, অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সারিনার গা শিউরে উঠছিল। সারিনা বারবার এড়িয়ে যাচ্ছিল, কিন্তু সামিয়ান সব দেখছিল। রেদওয়ানের সেই নোংরা দৃষ্টি তার চোখ এড়ায়নি। রাগে তার বুকের ভেতরটা যেন আগুন হয়ে জ্বলছিল। ঠিক তখনই সারিনা চা নিয়ে এলো। হাঁটতে হাঁটতে রেদওয়ানের সামনে গিয়ে ছপাত গরম চা সরাসরি গিয়ে পড়লো রেদওয়ানের মেইন পয়েন্টে। লোকটা হঠাৎ লাফ দিয়ে উঠল। আহ! সারিনা সাথে সাথে ভয় পাওয়ার অভিনয় করে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, ইচ্ছে করে না, সরি সরি। মুখে নিষ্পাপ ভাব, ভেতরে শান্তির ঢেউ। ফয়সাল এসে হেসে বলল, ইটস ওকে শালিকা, কোনো সমস্যা নেই। তারপর রেদওয়ানকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। সারিনা মিটমিট করে হাসলো। এতক্ষণে বুকের চাপা রাগটা একটু কমলো। কিন্তু দূরে দাঁড়িয়ে সামিয়ান সব দেখেছে। এক মুহূর্তের জন্য তার হাসি পেলেও পরের মুহূর্তেই মনে পড়লো ওই লোকটা কিভাবে তাকাচ্ছিল সারিনার দিকে। তার রাগ 100 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেললো। শুধু ফয়সালের ভাই বলেই আজকে কিছু বলেনি, না হলে আজকে এখানে কি হতো সে নিজেও জানে না। হঠাৎ গম্ভীর গলায় ডাক দিল, সারা, এদিকে আয়। সারিনা চুপচাপ তার পিছু নিল। সোজা নিজের রুমে
নিয়ে গেল সামিয়ান। কিছু বলবে ভাইয়া? সারিনা আস্তে বলল। সামিয়ানের কণ্ঠ শক্ত হয়ে এলো। এই লোকগুলো বাসা থেকে যাওয়া পর্যন্ত তুই রুম থেকে বের হবি না, এক পাও বাইরে দিবি না। যদি দিস আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাগুলো ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। কিছু লাগলে সুমাইয়াকে ডাকবি, না হলে আমাকে, বুঝেছিস? সারিনা এবার সব বুঝলো কিছু একটা, তাই চুপচাপ মাথা নেড়ে নিজের রুমে ঢুকে গেল সারিনা। ফয়সাল আর সামিয়ানের সম্পর্কটা আজকের না, অনেক পুরনো। একটা সময় তারা শুধু বন্ধু ছিল না, একজন আরেকজনের ছায়া ছিল। ফয়সালের জন্ম নরওয়েতে, শৈশব কেটেছে সেখানেই। বিদেশি শহর, ঠান্ডা বাতাস, অন্যরকম জীবন। কিন্তু পরিবারের ঝামেলা, অশান্তি, সম্পর্কের টানাপোড়েন সবকিছু মিলিয়ে একসময় ফয়সাল রাগ করে চলে আসে বাংলাদেশে। নতুন দেশ, নতুন জীবন, নতুন শুরু। সেখানেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ফয়সাল। আর সেখানেই পরিচয় সামিয়ানের সাথে। একই ভার্সিটি, একই ক্লাস, একই আড্ডা। ধীরে ধীরে বন্ধুত্বটা এমন জায়গায় পৌঁছায় যেখানে একে অপরের বাসায় না গেলে দিনটাই অসম্পূর্ণ লাগতো। ফয়সাল প্রায়ই শেখ বাড়িতে আসতো। খাওয়া দাওয়া, আড্ডা, রাত জেগে গল্প, কখনো থেকে যাওয়া, কখনো একসাথে ঘুরতে বের হওয়া, একদম পরিবারের মানুষের মতো। সেই সময় সামিয়ান রাজনীতিতে জড়িয়ে পড়ে। তার পাশে সবসময় দুজন মানুষ থাকতো, ফয়সাল আর শোয়েব। তিনজনকে ক্যাম্পাসে সবাই একই সাথে চিনতো। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে শুরু করলো। শেখ বাড়িতে আসা যাওয়া করতে করতে অজান্তেই সুমাইয়ার প্রতি একটা টান তৈরি হয়ে গেল ফয়সালের। প্রথমে লুকিয়ে রেখেছিল, তারপর একদিন সাহস করে সামিয়ানের সামনে দাঁড়ালো। সব খুলে বলল, আমি সুমাইয়াকে পছন্দ করি, বিয়ে করতে চাই। সেদিনটাই ছিল তাদের বন্ধুত্বের শেষ দিন। সামিয়ান রেগে আগুন। বন্ধুর মুখে নিজের বোনের কথা সে মেনে নিতে পারেনি। রাগের মাথায় অপমান করলো, তাড়িয়ে দিল। ফয়সালের চোখের সামনে দরজা বন্ধ হয়ে গেল, সেই সাথে বন্ধুত্ব। তারপর থেকে দুজন যেন দুই মেরুতে। ফয়সাল আর আগের মতো রইল না। সামিয়ানের রাজনীতির পথে বাধা হতে শুরু করলো। প্রতিটা ইলেকশনে বিপক্ষে দাঁড়ালো। শুধু একটা জেদ, সামিয়ানকে হারাতে হবে। কিন্তু পারেনি, বারবার হেরেছে। শেষমেশ সব হিসাব নিকাশ বাদ দিয়ে একদিন সুমাইয়াকে নিয়ে পালিয়ে গেল। হুট করে বিয়ে করে ফেললো। কারণ একটাই, কেউ যেন তাদের আর আলাদা করতে না পারে। শুরুতে সামিয়ান ভীষণ রেগেছিল, রাগ, অভিমান, অপমান সব একসাথে। কিন্তু দিন শেষে সে একটা সত্যি অস্বীকার করতে পারেনি, ফয়সাল খারাপ ছেলে না, বরং সুমাইয়ার জন্য হয়তো সবচেয়ে সঠিক মানুষ সে। সে সত্যিই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অনেক ভেবে, অনেক রাত না ঘুমিয়ে শেষ পর্যন্ত সামিয়ান নিজেই পরিবারকে বুঝিয়ে বিয়েটা মেনে নেয়। কারণ ভাই হিসেবে একটা জিনিস জানতো, যার হাতে বোনকে রেখে নিশ্চিন্ত থাকা যায় সেই মানুষটা ফয়সালি। আর আজও যত অভিমান থাকুক মনের খুব ভেতরে, সামিয়ানের বিশ্বাস ফয়সাল কখনোই তার বোনকে কাঁদতে দেবে না, কখনো না।